গল্পের জাদুকর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবারও কিছু রোমাঞ্চকর গল্পের ঝুলি নিয়ে হাজির আপনাদের কাছে। আজকের গল্পের নাম শেষ ট্রেনের যাত্রী। শুরু হচ্ছে আজকের গল্প, শেষ ট্রেনের যাত্রী। গল্পের নাম শেষ ট্রেনের যাত্রী। তখন প্রায় রাত 11:45। কলকাতার শিয়ালদহ স্টেশনে ভিজে ভিজে আলো। স্টেশনের কংক্রিট দেয়ালে বৃষ্টির ফোঁটা পড়ছে, আর তার শব্দ মিশে যাচ্ছে শেষ ট্রেনের হুইসেলের সঙ্গে। লোকজন প্রায় নেই বললেই চলে। একটি পুরনো লোকাল ট্রেন প্রস্তুত, গন্তব্য রামপুর। প্ল্যাটফর্ম এতে দাঁড়িয়ে একজন বৃদ্ধ, মাথায় টুপি, কোট পরা, চোখে চশমা, হাতে একটি কালো ব্রিফকেস। তার নাম শ্রীযুক্ত মধুসূদন ঘোষ, অবসরপ্রাপ্ত ক্রাইম ইন্সপেক্টর। তিনি একটা জরুরি কাজে শহরে এসেছিলেন। কাজ সারতে অনেক রাত হয়ে গেছে, তাই আর দেরি না করে ট্রেন এসে দাঁড়াতেই উঠে পড়লেন মধুসূদন বাবু। তিনি একা একটি কামরায় উঠে জানালার ধারে বসে পড়লেন। তিনি যেই কম্পার্টমেন্টে উঠেছেন সেইখানে লোকজন কেউ নেই, তিনি একাই বসে আছেন। তিনি যে কাজে এসেছিলেন সেই কাজটা সঠিকভাবে হয়নি বলে তার মাথাটা খুব গরম আছে। ট্রেন ছাড়তে মিনিট 5 দেরি আছে। তখন একটা মাঝবয়সী ছেলে কয়েকটি জলের বোতল নিয়ে ট্রেনের কম্পার্টমেন্টে উঠল। এই ঠান্ডা ঠান্ডা জলের বোতল আছে, মাত্র 10 টাকা, লাগলে বলুন। সেই ছেলের কাছে একটা জলের বোতল কিনলেন মধুসূদন বাবু। ছেলেটি মধুসূদন বাবুর কাছে টাকা নিয়ে নামার সময় বলল, স্যার, সাবধানে যাবেন। শুনেছি এই ট্রেন নাকি অনেকটা জঙ্গলের পথ অতিক্রম করে, আর আপনি একা আছেন। বলেই ছেলেটি ট্রেন থেকে নেমে পড়ল। মধুসূদন বাবু ছেলেটার কথা শুনে ভাবতে লাগলেন, সত্যি তো, এই ট্রেন অনেকটা সময় ধরে জঙ্গলের ভেতর দিয়ে যায়, আর কোনো যাত্রী নেই আমি ছাড়া। ঈশ্বরের উপর ছেড়ে দিয়ে তিনি হাত পা ছড়িয়ে বসলেন। সারাদিন অনেক পরিশ্রম হয়েছে। ট্রেন ধীরে ধীরে গতি নিচ্ছে। রাত্রের শেষ ট্রেন বেরিয়ে গেল প্ল্যাটফর্ম ছেড়ে। বাইরে ঝাপসা আলো আর বৃষ্টি। এই সব দেখতে দেখতে কখন যে তিনি ঘুমিয়ে পড়েছেন জানে না। কিছুক্ষণ ট্রেন চলার পর একটা শব্দ হলো। ট্রেন থেমে গেল। শব্দের কারণে মধুসূদন বাবুর ঘুম ভেঙে গেল। হঠাৎ একটা ঝাপটা হাওয়ায় দরজা খুলে গেল। তিনি তাকিয়ে দেখলেন এইখানে কোনো স্টেশন নেই, তবুও ট্রেন থামল। তারপর কামরায় উঠলেন একজন তরুণী। ভিজে শাড়ি, কাঁচের চুড়ি, চোখে চাপা আতঙ্ক। কোনো শব্দ না করে এক কোণায় বসে পড়লেন। মধুসূদনবাবু মেয়েটিকে দেখে মনে মনে একটু স্বস্তি অনুভব করলেন। তিনি ভাবলেন, যাক, অন্তত কেউ তো তার যাত্রার সঙ্গী হল। মধুসূদনবাবু প্রথমে কিছু বললেন না, কিন্তু কৌতূহল চেপে রাখতে পারলেন না। এই রাতে একা কোথায় যাচ্ছেন? প্রশ্ন করলেন মধুসূদনবাবু। রামপুর, দাদুর বাড়ি যাচ্ছে। তার কণ্ঠস্বর ছিল বিষণ্ণ, নিস্তেজ। মধুসূদন বাবুর মনটা কেমন যেন করে উঠল। তার অভিজ্ঞতা বলে কিছু একটা ঠিক নয়। তিনি ছিলেন পেশায় ক্রাইম ইন্সপেক্টর, তাই কৌতূহল একটু বেশি। এত রাত্রে মাঝ রাস্তায় ট্রেন থামা, তরুণীর উঠে আসা, ওইগুলো তার মনে আলোড়ন সৃষ্টি করেছে। তিনি একটু চুপ করে থাকেন। হঠাৎ তার স্মৃতিতে ফিরে আসে সেই কুখ্যাত কেস, রামপুর লাইব্রেরি খুন। 1974 সালে রামপুরে খুন হয়েছিলেন এক স্কুল শিক্ষিকা অনুরাধা সেন। জায়গাটা ছিল লাইব্রেরি স্টোর রুম। মাথায় আঘাত, গলায় দাগ, হাতে ছেঁড়া কাগজের টুকরো। তদন্তে উঠে এসেছিল লাইব্রেরি স্টাফ সুরজিৎ ঘোষের নাম, মধুসূদন বাবুর ভাইপো। প্রমাণ ছিল, কিন্তু এক গুরুত্বপূর্ণ চিহ্ন, খুনের সময় ব্যবহার করার রুমালটা গায়েব হয়ে যায়। রিপোর্ট তৈরি হয় ঠিকই, কিন্তু কেসটা বন্ধ করে দেওয়া হয় অপর্যাপ্ত প্রমাণ বলে। কিন্তু গুজব ছিল, অনুরাধার আত্মা আজও লাইব্রেরিতে ঘোরে। আপনি কি রামপুর চেনেন? মধুসূদন বাবু নীরবতা ভেঙে চমকে উঠলেন। হ্যাঁ, চিনি। বহু বছর আগে চাকরি সূত্রে গিয়েছিলাম। কেন?
সেই লাইব্রেরি এখনো আছে জানেন? তিনি জবাব দেন না। তার মুখটা কেমন যেন চেনা মনে হচ্ছে। কোথায় যেন দেখা। তিনি মনে মনে ভাবছেন, এই তরুণী কেন তাকে এইসব বিষয়ে জিজ্ঞাসা করছে? আপনি কি কখনো সত্য লুকিয়েছেন? তরুণীর কণ্ঠ এবার তীব্র। মধুসূদন বাবু এবার ভেতরে ভেতরে ঘেমে উঠলেন, কণ্ঠ স্তব্ধ হয়ে গেল। তিনি মনে মনে ভেবে চলেছেন, কে তরুণী, কি সম্পর্ক তার? তরুণী উঠে দাঁড়ালো। হঠাৎ ট্রেনটা একটা টান খেলো, দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল, আলো নিভে এলো। হঠাৎ মৃদু আলোয় দেখা গেল তার মুখটা বদলে গেছে। চোখে রক্ত, ঠোঁটে কাটা দাগ, পেছনে ভেসে উঠল রক্তমাখা একটি রুমাল। সত্যি বললে হয়তো আপনি বাঁচাতে পারতেন কাউকে, অথবা একটা আত্মা। চিনতে পারছেন না? আমি অনুরাধা। আপনার নিষ্ক্রিয়তার জন্য আমি ন্যায় পাইনি। আজ এত বছর পর আমি ফিরেছি আপনার কাছে জবাব চাইতে। মধুসূদনবাবু স্তব্ধ। তিনি কিছু বলতে পারছেন না। মনে হচ্ছে যেন কেউ তার গলাটা চিপে ধরে আছে। ট্রেন ছুটে চলেছে তার নিজের ছন্দে। তিনি ধীরে ধীরে বলেন, হ্যাঁ, আমি দোষী। আমার ভাইপো খুনি ছিল, কিন্তু আমি তাকে বাঁচাতে রুমালটা লুকিয়ে ফেলি। আমি চাইনি তুমি মরো। আমি শুধু বদলি চেয়েছিলাম, কিন্তু তুমি তো শুধু পড়াতে চাইতে। অন্যায় যে করে আর সেটা দেখেও যে চুপ করে থাকে, তারা দুজনেই সমান দোষী। আপনি চাইলেই পারতেন আমাকে ন্যায্য বিচার দিতে, কিন্তু আপনি এটা করেননি। আপনি আপনার ভাইপোকে বাঁচিয়ে দিলেন। মধুসূদন বাবু বলেন, আমি ভুল করেছি, আমি আমার দোষ বুঝতে পেরেছি। এতদিনের দোষ বুঝে কি লাভ? আমার জীবনটা তো শেষ হয়ে গেল। আপনি কি পারবেন আমাকে আমার বাবা মার কাছে ফিরিয়ে দিতে? আমি আমার মা বাবার একমাত্র মেয়ে ছিলাম। আমার বাবার শরীর খুব একটা ভালো ছিল না, তাই আমি চাকরি করে পুরো সংসার চালাতাম। আর আজ আপনারা কয়েকজন মিলে আমাকে মেরে ফেললেন। হঠাৎ বাতাস থেমে যায়, দরজা বন্ধ হয়ে যায় আপনাতেই, কামরার আলো নিভে যায়। মধুসূদনবাবু একটা আর্তচিৎকার করেন, আমি কথা দিচ্ছি, আমি তোমাকে ন্যায্য বিচার পাইয়ে দেব। আমি আবার এই কেস ওপেন করব। দয়া করে আমাকে কিছু করো না। আমি আপনাদের মতো নিষ্ঠুর নয়। আমি জানতাম আপনি এই শেষ ট্রেনে বাড়ি ফিরবেন, তাই শেষ ট্রেনের যাত্রী হয়ে সত্য উদ্ঘাটন করলাম। মুহূর্তের মধ্যে সব আলো জ্বলে উঠল। দরজা খুলে গেল। যাত্রীবিহীন সেই কামরায় দেখা যায় বৃদ্ধ বসে আছেন নিথর হয়ে, চোখ ফাঁকা, মুখে বিস্ময়। তার বুকে রাখা একটি চিরকুট, আমি দোষী। অনুরাধা ন্যায় পেয়েছে। মৃত্যু সব সময় শেষ নয়, কখনো কখনো তা আবার শুরু হয়, শেষ ট্রেনের যাত্রী হয়ে, পুরনো সত্যকে সামনে এনে। কিছু অপেক্ষা জীবনে শেষ হয় না। কিছু দরজা বন্ধ হয়ে গেলেও তার ভেতরকার গল্পগুলো চুপ করে বসে থাকে, কারো ফিরে আসার আশায়।